স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। শর্ত শিথিল না করলে আইএমএফের ঋণ কর্মসূচি থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। জানান, আইএমএফের কঠিন শর্ত মেনে ঋণ নেওয়ার যৌক্তিকতা নেই। বাংলাদেশের অর্থনীতি এখন ঘুরে দাঁড়াচ্ছে। তিনি আরও বলেন, পায়রা বন্দর বাংলাদেশের জন্য বিস্ফোরা, কিন্তু এখান থেকে পিছু হটা যাচ্ছে না। শনিবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আগামী বাজেটে কৃষি অর্থায়নের রূপরেখা উপস্থাপন করে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, আইএমএফের ঋণের কঠোর শর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিখাত। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে এ ধরনের সিদ্ধান্ত যথার্থ নয়। যেটা আমাকে বলে তো তোমার 2 বছর লাগবে রিকভারি করার জন্য, সেখানে আমি 6 মাসের মধ্যে আমার ইকোনমিকে টার্ন করে দিচ্ছি। যা আইএমএফ অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য, আপনিও জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা আইএমএফ থেকে বেরিয়ে আসবো। পায়রা বন্ধ আমাদের জন্য বিস্ফোরা। এই যে বিস্ফোরা জেনেও আমি এটা কাটতে পারতেছি না, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত হয়ে গেছে। এ সময় অন্য বক্তারা বলেন, কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি করে উৎপাদন বাড়াতে পারলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। তবে ভর্তুকি ছাড়া এগোবে না কৃষিখাত। কৃষি পণ্য প্রক্রিয়াজাত শিল্পের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড় দিতে হবে ব্যাপকভাবে। অঞ্চলভিত্তিক প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা করতে হবে। বিশ্বের অনেক দেশেই যত উন্নত দেশগুলো বলেন না কেন, তারা ভর্তুকি দেয়, কিন্তু আমাদের দেশে যখন আসে আইএমএফ বলে যে ভর্তুকি কমান, ভর্তুকি বাদ দেন, কিন্তু ওরা কিন্তু ওদের দেশে ঠিকই ভর্তুকি দেয়। কৃষক ভর্তুকি ছাড়া চলতে পারে না। বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশে চড়া খাদ্য মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কৃষি অর্থনীতিবিদরা। মোকাবিলায় কৃষি গবেষণায় অর্থায়ন বৃদ্ধির তাগিদ দেন তারা। একদিকে যেমনিভাবে উপকরণ সহায়তা দরকার, অপরদিকে প্রাইস সাপোর্ট দরকার। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। দেশ এখনও মুক্ত হয়নি। 17 বছর ধরে সংগ্রাম হয়েছে নির্বাচনের জন্য, কিন্তু এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের তেমন কোনো মাথা ব্যথাই নেই। বরং কিছু কিছু উপদেষ্টার কথায় দেশের গণতন্ত্রকে পূর্ণ মাত্রায় প্রতিষ্ঠিত হতে দেবে না বলেই বোঝা যায়। এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এছাড়া মানবিক করিডোর প্রসঙ্গে জনগণের মতামত ছাড়া অন্তর্বর্তী সরকার কি যুদ্ধে জড়াতে চায়, এমন প্রশ্ন রাখেন মেজর হাফিজ। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন বলেন, বিএনপিকে বাদ দিয়ে ঢাকার মন্ত্রণালয়ে বসে প্রতিনিধি নির্বাচন করলে তা মেনে নেবে না দেশের জনগণ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শুধু রুটিন ওয়ার্ক করা। তাদের কোনো দুরভিসন্ধিমূলক চিন্তাভাবনা থাকলে তা মেনে নেওয়া হবে না। বিএনপির বাইরে গিয়ে, বিএনপিকে বাদ দিয়ে যদি ঢাকায় বসে মন্ত্রণালয়ে বসে কেউ নিজেরা বসে বসে সেখানে প্রতিনিধি নির্ধারণ করে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। 17 বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে, ওই নির্বাচনের তো কোনো নাম নিশানা দেখতে পাচ্ছি না। এবং ওয়াকিবহাল ব্যক্তিরা বলছে আগামী 2-5 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না। উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। 3.5 মাস লন্ডনে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার সকালে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটেই সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে। তাকে স্বাগত জানানোর প্রস্তুতি চূড়ান্ত করতে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে দলের যৌথ সভায় বসেছেন নেতারা। স্বাস্থ্যগত জটিলতা সত্ত্বেও নিয়মিত ফ্লাইটেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন বেগম খালেদা জিয়া নিজেই। 4 মে স্থানীয় সময় রাতে তিনি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তার ফ্লাইটটি সিলেট হয়ে 5 মে সকাল 11টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা। এই সফরে তার সঙ্গী হচ্ছেন 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। যুক্তরাজ্য বিএনপি জানিয়েছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর অপেক্ষায় দলটির শত শত নেতাকর্মী। তবে বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে গিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সে ব্যাপারেও রয়েছে দলীয় নির্দেশনা। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক এই প্রধানমন্ত্রী।
10-15টি বছর তার প্রতি এমন কোনো নির্যাতন নেই যা করেনি শেখ হাসিনা। তিনি চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন, ফিরে আসবেন 5 তারিখে। গণতন্ত্র যেন সেই দিন ফিরে আসবে। এটি বাংলাদেশের মানুষের জন্য অনেক প্রত্যাশিত একটি ভালো লাগার একটি বিষয় যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি চিকিৎসার জন্য তিনি বাইরে গিয়েছিলেন এবং আল্লাহর রহমতে তিনি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই আগের চেয়ে সুস্থ এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দল ও জোটগুলো নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেবেন, এমন আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় সংসদের এলডি হলে সকালে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় জানিয়ে আলী রিয়াজ বলেন, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় কমিশনের লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা। জাতীয় ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট 112টায় একমত, 26টায় একমত নয় এবং 28টায় আংশিক একমত হয়েছে বলে জানান দলের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘ সময় থাকে এটা বিভিন্ন সমস্যা সৃষ্টি করে বলেও জানান তিনি। যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। তার কারণ হচ্ছে যে আমরা সকলে মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলে এখানে সমবেত হয়েছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা শেষে ব্রিফিং করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যাচ্ছি সেখানে। আজকে সেই কথাটা বলার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহর অশেষ রহমতে 4 মাস ম্যাডাম যুক্তরাজ্যে প্রথমে একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় গিয়ে চিকিৎসা আবার কন্টিনিউ করেছেন। সেটা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তার পুত্রের বাসায়, এবং প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে, বিশেষ করে পারিবারিক পরিবেশে, এবং একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রহমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন। সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন দেশে ফিরে আসবেন। আপনারা সবাই জানেন যে এই এশিয়ার উপমহাদেশের ও এশিয়া মহাদেশের নারী নেতৃত্বের মধ্যে গণতন্ত্রের জন্য যে 2-1 সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন এবং সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের মধ্যে অন্যতম। এবং তিনি কখনোই অন্যায়ের কাছে, বিশেষ করে ফ্যাসিবাদের কাছে মাথা নত করেননি। ইতিপূর্বে আপনারা জানেন 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার স্বামী এবং আমাদের স্বাধীনতা ঘোষক প্রেসিডেন্ট জিয়া রহমান তখন একজন মেজর ছিলেন, তিনি যখন বিদ্রোহ করে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন তখন তার 2 শিশু পুত্রের হাত ধরে তিনি ঢাকায় চলে এসেছিলেন এবং ঢাকায় এসেই তিনি পাক সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং দীর্ঘ 9 মাসই 16 ডিসেম্বর পর্যন্ত কিন্তু তিনি পাক সেনানিবাসে বন্দী ছিলেন। এই মহিয়সী অকুতভয় নেত্রী, যিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নে কোনোদিন আপোষ করেননি, যিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি, সেই নেত্রী ফ্যাসিস্ট হাসিনা সরকারের
মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠিয়ে তাকে নির্যাতন করে তাকে অত্যন্ত অসুস্থ করে ফেলা হয়। আপনারা জানেন যে তার যে অসুখ হয় সেই অসুখে আমরা এখানে স্থানীয়ভাবে তার চিকিৎসকরা চিকিৎসা করেন এবং বাইরে থেকেও জানেন আমেরিকার জন হপকিন্স হসপিটাল থেকে চিকিৎসকরা এসেছিলেন এবং তার চিকিৎসা তারা এখানেও করেছেন। পরবর্তীকালে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তার মুক্তির পরে তিনি যুক্তরাজ্যে গিয়ে তার চিকিৎসা উন্নত চিকিৎসা হয়েছে, তিনি সেখান থেকে ফিরে আসছেন। আমি এই কথাটার জন্য জোর দিয়ে বলতে চাই যে এই মহাদেশে দেশের বেগম খালেদা জিয়ার মতো এইরকম ত্যাগ স্বীকার করা গণতন্ত্রের জন্য এরকম নারী নেত্রী আমরা অবশ্যই খুব একটা চোখে আমাদের পড়ে না। তিনি আমাদের কাছে অত্যন্ত প্রিয় শুধু নন, তিনি আমাদের একজন অত্যন্ত বড় সম্পদ। এই দেশের মানুষের কাছে তাদের অধিকার আদায়ের লড়াইয়ে, গণতন্ত্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার ক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের সেই আলোকবর্তিকা, যাকে সামনে রেখে আমরা লড়াই সংগ্রাম করি সবসময়। এবং এর মধ্যে দেখেন তার যে দূরদৃষ্টি, জনগণের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার নজির তিনি দিয়েছেন। যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যখন আমরা একটা সভা করেছিলাম আমাদের পার্টি অফিসের সামনে, সেখানে তিনি হাসপাতাল থেকে মাত্র 2 মিনিটের একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যে তার যে বক্তব্য, তার স্টেটসম্যান সুলভ যে নেতৃত্ব সেখানে চলে আসে এবং জনগণের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার প্রকাশ পায়। তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, প্রাণ দিয়েছে আমাদের মানুষেরা, কারা নির্যাতিত হয়েছেন। আজকে আমরা স্বাধীন হয়েছি, মুক্ত হয়েছি, কিন্তু আমরা কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের আমরা জায়গা বেছে নেব না এবং আমরা ভালোবাসার মাধ্যমে পরস্পর সদৃঢ় একটা হৃদয়তা সৃষ্টি করে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং সেটাও তিনি বরাবরই বলে এসেছেন। আজকে সেই নেত্রী ফিরে আসবেন। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচণ্ড আবেগ আছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থনা জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। আমরা কিছুক্ষণ আগেই আমাদের দলের যৌথ সভা করেছি আমাদের ঢাকা সিটি, 2 দক্ষিণ এবং উত্তর, একই সঙ্গে আমাদের অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিয়ে, যেন আমরা একটা অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে জনগণ যেন তাকে অভ্যর্থনা জানাতে পারেন সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করছি। ইতিমধ্যে গতকালও আমরা এটা নিয়ে বসেছিলাম, প্রশাসন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তিনি পরামর্শ দিয়েছেন। আমরা আশা করছি যে আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না, কারণ এই সময়টা নির্ভর করবে আপনার বিভিন্ন বিষয়ের উপরে। এটা যদি আজকে রাত্রের মধ্যে আমরা নিশ্চিত হই, নাহলে কাল হই, যখনই আমরা নিশ্চিত হব আমরা আবার আপনার গণমাধ্যমের মাধ্যমে সেটাকে জনগণের কাছে পৌঁছে দেবো, আপনাদের সকলের কাছে পৌঁছে দেবো। কিন্তু আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এবং আমাদের নেতৃবর্গ দায়িত্ব নিয়েছেন যে তারা শৃঙ্খলার মধ্য দিয়ে এই অভ্যর্থনা যেন আমরা দিতে পারি সে ব্যবস্থা তারা নিশ্চিত করবেন। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ফ্লাইটটি আসার পরে বা আগে
তারা যেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ বিমানবন্দর থেকে কাকরি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে মেইন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করেন। এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। আমার বিশ্বাস এইভাবে জনগণ সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং তারা তাদের প্রিয় নেত্রীকে রিসিভ করার জন্য তারা সব রকম ব্যবস্থা নেবেন। আমি দলীয় নেতাকর্মীদেরকে অনুরোধ করব যে ঠিক যেভাবে আমরা আলাপ করেছি সেইভাবে যেন আমরা আমাদের কাজগুলো করতে পারি, কোনো শৃঙ্খলা যেন নষ্ট না হয় সে বিষয়টা আমরা যেন নিশ্চিত করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা সবসময় সহযোগিতা করেছেন, এই দিনও অনুরোধ করব যে আপনাদের গাড়ি ঘোড়াগুলো নিয়ে ওই যে সামনে গিয়ে আপনারা কাভার করার চেষ্টা করেন, তাতে করে আগে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের লোকজন আপনার ম্যাডামের গাড়ির সামনে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা শেষে ব্রিফ করছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ছিলাম সরাসরি সম্প্রচারে। যথাসময় ব্যাখ্যা না দিলে জুলাই আগস্টের গণহত্যা মামলার আগেই আদালত অবমাননার মামলায় দণ্ডিত হতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন সম্ভাবনার কথা জানিয়েছে প্রসিকিউশন। অন্যদিকে ভীতি কাটাতে সাক্ষী সুরক্ষার বিষয়ে ট্রাইব্যুনালকে উদ্যোগী হবার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। এর আগে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি মোবাইলে শেখ হাসিনার এমন হুমকি আমলে নিয়ে 15ই মের মধ্যে ব্যাখ্যা চায় ট্রাইব্যুনাল। মিজান আহমেদের প্রতিবেদন। সম্প্রতি মোবাইলে পতিত স্বৈরাচার শেখ হাসিনার একটি কথোপকথন ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।